এইটার বিষয়ে কথা বলছিলাম না আগের দিন। এইরকম বইয়ের সবচাইতে কঠিন উপাদ্য বলা চলে, একটু ঝামেলাপূর্ণ উপাদ্য, এবং এইটা পরীক্ষাও আসবে এই থিওরেম। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ শুরু করি। প্রমাণ করি, বুঝতে পারবা কি পারবা না বলা যাচ্ছে না। আগের দিন বুঝেছিলাম, শুধু লেখা যায় খাতায়, দেখো যে আর এন জগতের দুইটা বিন্দুর দূরত্বের সূত্র সামেশন আকারে। সেইটা সরাসরি লিখেছি আমি। এই হলো আর এন জগতের মেট্রিকের সূত্র। এখন থেকে কঠিন কাজ শুরু হবে আর কি। সম্পূর্ণ মেট্রিক জগতের সংজ্ঞা যদি মনে থাকে, যে আর এন জগতে একটা কোষীয় অনুক্রম নিব, সেই কোষীয় এই জগতেরই কোনো বিন্দুতে অভিসারী হবে। এই কাজটুকু দেখাইতে হবে। এখন কি নিতে হবে? আর এন জগতে একটা কোষীয় অনুক্রম নিতে হবে, এবং সেইটা দেখাবো যে আর এন জগতের কোনো বিন্দুতে সে অভিসারী হয়। সেই কাজ শুরু করলাম।
এটাও শিখেছিলাম আগের দিন। এই হলো আমাদের এক্সএম এর পরিচয়। এখন কোষীয় অনুক্রমের যে সংজ্ঞা আছে, সংজ্ঞা ব্যবহার করে কোষীয় অনুক্রমের সেই শর্তটা লিখেছিলাম কোষীয় অনুক্রমের সংজ্ঞা। এখানে ট্রাম দুইটা সংখ্যায় এম আর এন ব্যবহার করেছিলাম, আর এখানে আমরা এম আর আর ব্যবহার করছি, কারণ এন আমাদের এইখানে একটা কাজে আছে, তো ওই এন এই জায়গায় আছে, এই কারণে আমরা এইটা এন ব্যবহার না করে আমরা আর দিয়েছি, বই এইভাবে দিয়েছি। একটা কাজ করো, এটারই 2 নাম্বার দাও, আর 1 নাম্বার দাও। আগে ডি অফ এক্স ওয়াই দিয়ে একটা সূত্র লিখছি না, দেখো তো মেট্রিক একদম শুরুতে ডি অফ এক্স ওয়াই, ওইটাকে 1 নাম্বার দাও। তাহলে 1 নাম্বার সূত্র অনুসারে এইটার একটা রেজাল্ট আছে, দেখো 1 নাম্বারে সামেশন দিয়ে শুধু ডিফারেন্স হবে, এই জায়গায় এম আর আর থাকবে, আর সব কিছু ঠিক থাকে। ডি অফ এক্স ওয়াই যে সূত্র আছে, ডি অফ এক্স ওয়াই, সেই জায়গায় এক্সের জায়গায় আমরা লিখবো এক্সের এম, আর ওয়াইয়ের জায়গায় লিখবো এক্স আর। তাহলে আমরা এই জায়গা থেকে মান বসাই দিই এখানে।
উভয় পক্ষকে বর্গ করে পরের লাইনে লেখো। এখানে কতগুলো বর্গরাশির সমষ্টি, যদি কতগুলো বর্গরাশির সমষ্টি এপসাইলন স্কয়ার থেকে ছোট হয় তাহলে তাদের প্রত্যেক বর্গরাশি লেস দেন এপসাইলন স্কয়ার। তোমরা পড়ছো না কতগুলো বর্গরাশির সমষ্টি 0 হলে প্রত্যেক আলাদা আলাদাভাবে 0, এরকম একটা পড়ছো না আগে যখন হাই স্কুলে পড়েছো, হায়ার ম্যাথমেটিক্স, এরকম মনে করো ইকুয়াল টু 0। এখান থেকে এটা অর্থ হচ্ছে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0। তাহলে কতগুলো বর্গরাশির সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে, কতগুলো বর্গরাশির সমষ্টি যদি লেস দেন কোনো কিছু সামথিং হয় তাহলে এই প্রত্যেকে আলাদা আলাদাভাবে তার সব, এই কনসেপ্টটা এখানে ব্যবহার করেছি। এখন 2 থেকে বর্গমূল করো, 2 থেকে বর্গমূল করলে আমরা পাচ্ছি এইটা আমরা এই জায়গায় একটু লিখি সর্বশেষে, এদিকে তো আমরা এটা বারবার রিপিট করিনি। এই ঘটনা আমরা পেলাম। এখন থার্ড ইয়ারের রিয়ালাইসিসে কোশ্চেন ও কম এইভাবে পড়ছিল তো আমরা। এই সিস্টেমে ছিল তখন, সেইটা এখন এই ডি দূরত্বের সিস্টেমে চলে আসছে। এই জায়গায় কিন্তু এই ঘটনা ঘটছে, খেয়াল করো, দেখো মিলে দেখো, শুধু এইটা উপরে আছে আর এইটা উপরে আছে, কারণ নিচে ওই যে আই থাকার ফলে এটা কি কোষূন্য ক্রমের শর্ত মানতেছে কিনা। এখানে আই এর মান প্রথমে 1 নেই, 1 নিলে এটা হয় কি x1m আর x1, তখন এইটা x1m এইটা একটা কোষূন্য ক্রম হয়ে যাচ্ছে। আবার যখন আমরা আই এর মান 2 নেব আমরা পাচ্ছি কি x2m, আই এর মান 3 নিলে x3m। তাহলে প্রত্যেকটা আই এর জন্য এরা একটা কি নির্দেশ করে, এটা
কোষীয় অনুক্রম নির্দেশ করে। এই যে থেকে একটু জটিলতা শুরু, এখন পর্যন্ত যা আসছি এটা মোটামুটি সহজ আছে। আচ্ছা, তা এই কথা এখন লিখবো আমরা। দেখো, ইহা নির্দেশ করে প্রত্যেক এই জায়গা থেকে আমরা কথাটা লিখেছি। কোষীয় অনুক্রমের একটা বৈশিষ্ট্য হলো প্রত্যেক কোষীয় অনুক্রম অভিসারী। অভিসারী কথা বলছিলাম যে অনুক্রম একটা নির্দিষ্ট সীমা থাকবে, সেই অনুক্রমকে অভিসারী বলা হবে। তাহলে আমাদের যেহেতু এটা একটা কোষীয়, এই জায়গা থেকে লিখেছি এটা কোষীয় অনুক্রম, আর এটা অভিসারী হবে কারণ প্রত্যেক কোষীয় অনুক্রম অভিসারী। আর অভিসারী হলে তার একটা সীমা থাকবে। তাহলে এবার আমরা ধরি এবং অনুক্রমের সীমা থাকে একদম শেষ পদে, অসীমতম পদে। সীমাকে আমরা লিমিট না দিয়ে লেখা এইভাবে লেখা হয়, লেখা আছে আমাদের আগের 2 ক্লাস তো আমরা এই বিষয়ে লেখাপড়া করেছি, ওই অনুক্রমের বিভিন্ন ঘটনা। তাই অনুক্রমটা xi বিন্দুতে অভিসারী ধরছে, আর যখন অনুক্রম অভিসারী হবে তখন m → কোথায় যাবে? ইনফিনিটি, মানে শেষ পদে সীমা থাকে। এই শেষ পদ বোঝানোর জন্য আমরা এটা লিখেছি। এই জায়গায় যে আমরা ডট ডট দিয়েছি, তো শেষ পদে থাকে আমাদের সীমা। তাহলে আমরা যদি i এর মান 1 নেই, তাহলে x1m অনুক্রমটা x1 এ অভিসারী হচ্ছে। i এর মান 2 নিলে x2-তে, মানে এরকম তো আমাদের এইখানে n সংখ্যক তো এরকম অনুক্রম আমরা একটা দিয়ে লিখেছি, কিন্তু i এর মান এখানে বলা আছে। তাহলে এখানে কতগুলো সীমা পাচ্ছি অনুক্রম করতে? একবার পাচ্ছি x1, আরেকবার পাচ্ছি x2, আরেকবার, আর লাস্টের একবার পাচ্ছি xn। x1 থেকে xn এই বিন্দুগুলো নিয়ে আমরা একটা নাম দিই এটাকে। হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে আসছি, আর কোনো অসুবিধা নেই। আমরা এই একদম শেষ কাছাকাছি আসছি আমরা। এইখানে xi মানে x1 x2 x3 থেকে
এক্সএন, এই বিন্দুটাকে আমরা ধরলাম এক্স। তাহলে এই বিন্দুটি কি আর এন এ আছে? এটা কি আর এন এর বিন্দু? এক্স কি আর এন এর বিন্দু? এক্স যদি এইটা হয় তাহলে বিন্দুটা আর এন আছে। এখন আমরা যে ওই যে প্রথমে এক্স এম একটা কোষ অনুকর্মী ছিলাম, মনে আছে? এটা যদি দেখাইতে পারে এই এক্স এম এক্সে অনুসারী হয়, তাহলে তো আমাদের প্রমাণ শেষ হয়ে যায়। কারণ আমরা আমাদের আর এনকে সম্পূর্ণ মেট্রিক জগৎ দেখানোর জন্য আর এন এর কোষ অনুক্রম আর এন এর একটা বিন্দুতে অবশ্যই হইতে হবে। এখন যদি আমরা এইটা দেখাতে পারি তাহলে আমাদের কাজ শেষ হয়, সম্পূর্ণ মেট্রিক জগৎ হবে। তার জন্য 2 নম্বর যে সমীকরণ, ওইখানে এক্স এম আর এক্স আর আছে, তাকাই দেখো ভাই, আছে না? 2 নম্বর যে সমীকরণটা দিয়েছিলাম ওইটা ব্যবহার করলে এখন প্রমাণ শেষ হবে। লেখো আর টেন্ডস টু ইনফিনিটি হলে 2 নং হতে পাই। খেয়াল করো, যা লেখছি লেখো, তারা বোঝাচ্ছি। আচ্ছা, আমাদের ওখানে ছিল কি বলো? এক্স এম এক্স আর লেস দ্যান F7। আমরা যে এই আলোচনা করেছি, এই আলোচনা যদি এম এর জায়গায় আর হতো তাহলে তো এই ঘটনাই আমরা পেতাম। তাহলে আমরা এইটা দিয়ে কাছে, যেহেতু এক্স এম দিয়ে এইখানে দেখাইছি, যদি আমরা অঙ্কুরটা এক্স আর নেই তাহলে একই তো ঘটনা ঘটবে। এই জন্য এই জায়গায় আর টেন্ডস টু দি ইনফিনিটি হয়, তাহলে এই অনুক্রমটা এক্সে অভিসারী হচ্ছে। এইখানে তো আমরা এইটা দিয়ে তো এই এক্স পেয়েছি, তাহলে আমরা এই মান এই জায়গায় বসেই দিয়েছি। যখন আমরা তো এইটা নিয়ে ওখানে কাজ করেছি, তাহলে আর নিয়ে কাজ করলে তো একই ঘটনা ঘটবে। কারণ অনুক্রম এক্স এম এর জায়গায় আর বসালে তো কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই জায়গায় আমরা এই কনসেপ্টটা ব্যবহার করেছি। বুঝে আসছে কথাটা? তাহলে এইটুকু আমরা এই এক্স লিখেছি এই অনুসারে। তাহলে এটা কি নির্দেশ করে? অভিসারী অনুক্রম কি বলছে ওরা, মনে আছে? আমরা কি এটা নির্দেশ করে কি, যে এক্স এম এক্সে অভিসারী হচ্ছে। আগেই আমরা প্রমাণ করে রাখছি, এই দেখো। তাহলে এক্স এম কোষ অনুক্রমটা এক্স বিন্দুতে অভিসারী হলো, আর এক্স আছে কোথায়? এক্স আছে আর এন এ। তাহলে সম্পূর্ণ মেট্রিক জগতের ঘটনা এখানেই ঘটে গেছে। দেয়ারফর আর এন একটি সম্পূর্ণ মেট্রিক জগৎ প্রমাণিত। তাহলে এই যে ইহা নির্দেশ করে থেকে এইটুকু একটু কঠিন, মানে তুলনা, আর প্রথম আর অংশটা অনেকটাই সহজ আছে।
এই জায়গা থেকে আমাদের একটু ঝামেলা শুরু।